লিটারে ৬ টাকা কমলো পেট্রোল ও অকটেনের দাম, ডিজেল মিলবে ১ টাকা ২৫ পয়সা কমে রাত ১২টা থেকে কার্যকর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে, আলোচনা হবে সার্বিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেবে বিএনপি, কুমিল্লায় মির্জা ফখরুল চাঁদাবাজি করে দায় চাপানোর অভিযোগ। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, ১২ লাখ মানুষ এখনো পানিবন্দী, নোয়াখালীতে নামছে পানি, ফেনীতে আমনের ক্ষতি। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের বাস্তবতা স্বীকার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের, পারস্পরিক স্বার্থ রক্ষার তাগিদ। এবং রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান, শুরুর ধাক্কা সামাল দেন শান মাসুদ ও সায়েম আয়ুব। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবার বিস্তারিত। প্রতি লিটারে পেট্রোল ও অকটেনের দাম কমলো ৬ টাকা, আর ডিজেল ও কেরোসিনে কমেছে ১ টাকা ২৫ পয়সা। নতুন এই দাম কার্যকর হচ্ছে মধ্যরাতে। সকালে খুলনা নির্মাণাধীন রূপসা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সময় জ্বালানি উপদেষ্টা জানান, গ্যাসের ব্যবস্থা না করে ৯,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি শিগগিরই উৎপাদনে আসছে না। নূর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কমলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে লিটার প্রতি ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। শনিবার খুলনায় নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে এসে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এ তথ্য জানান। পরে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন এই দাম কার্যকর হবে শনিবার রাত ১২টা থেকে। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে উন্নয়নের নামে যে গল্প শোনানো হয়েছিল তা নিতান্তই ভ্রান্তি। গ্যাসের ব্যবস্থা না করেই ৯,০০০ কোটি টাকা ব্যয়ে রূপসায় এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে যারা উদ্দেশ্য হাসিল করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে সহসা এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার সম্ভাবনা নাকচ করে দেন ফাউজুল কবির। এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? তো আমরা সেটাই, কারণ এই যে আজকে বলছে আমাদের গ্যাস ওখান থেকে আসবে না, কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো? এই বিদ্যুৎ প্ল্যান্টকে নিছক অর্থ অপচয় বলে ইঙ্গিত দেন জ্বালানি উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কমলো জ্বালানি তেলের দাম, এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাত ১২টা থেকে কমছে জ্বালানি তেলের দাম, এই বিষয়ে কি বলছেন মোটরযান ব্যবহারকারীরা? ধন্যবাদ। যেমনটি জানেন যে অনেকদিন পর বাংলাদেশে যে জ্বালানি তেল রয়েছিল, সেই জ্বালানি তেলের দাম কিন্তু বেশ কিছুটা কমেছে। এর আগে আমরা যখনই দেখেছি যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে হয়তোবা ৪ পয়সা বা ৪০ পয়সা এরকম কমানো হয়েছিল। কিন্তু আজকে যে খবরটি এসছে, আমরা যেটি শুনতে পেয়েছি যে আগামীকাল বা আজকে ঠিক রাত ১২টা থেকেই জ্বালানি তেলের দামটি কমে যাবে, এবং আমরা যেটি শুনেছি যে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম কমছে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম কমছে ৬ টাকা করে। এতে করে প্রতি লিটার ডিজেল পাওয়া যাবে এখন থেকে ১০৬ টাকা ৭৫ পয়সার পরিবর্তে ১০৫ টাকা ৫০ পয়সা, এবং পেট্রোলের নতুন যে দাম নির্ধারিত হয়েছে হচ্ছে ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা, এবং অকটেনের ক্ষেত্রে সেটি ১২৫ টাকা হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা জনসাধারণের কাছে যখন জানতে চেয়েছি, তখন এখানে একটা আমরা মিশ্র অনুভূতি পেয়েছি। কেউ কেউ একই সাথে যেমন খুশি হয়েছেন তারা যে এই দামটি কমায় তারা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন, এবং জ্বালানি তেলের উপর যেহেতু অন্যান্য সকল কিছুই আসলে নির্ভরশীল, আমাদের যে দ্রব্যমূল্য বা বাজার মূল্য যেটি রয়েছে সবকিছুই নির্ভরশীল তাদের
মালামাল পৌঁছানোর জন্য। তো এই ক্ষেত্রে তারা একই সাথে আশা করছেন যে জ্বালানি তেল দাম কমার জন্য হয়তোবা অন্যান্য দ্রব্যের যে দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো, সেগুলোর দাম হয়তোবা কিছুটা কমবে। অন্যদিকে তারা আবার একই সাথে কিছুটা সন্দিহান হচ্ছেন যে এর আগেও যখন আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম কমেছে এবং জ্বালানি তেলের দাম কমার কিছুদিন পরেই দেখা যাচ্ছে যখন বেড়েছে তখন যতটুকু কমেছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে তারা কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে আশার বিষয় এটি যে এখানে জ্বালানি তেলের যে দামটি কমানো হয়েছে সেটি মূলত কমানো হয়েছে আন্তর্জাতিক যে দামটি, সেই আন্তর্জাতিক দামের সমন্বয় করার জন্য। তো এই ব্যাপারটি এখনো হয়তোবা ততটা বলা হয় বা তারা যারা জনসাধারণ রয়েছেন এখনো তাদের কাছে এই কথাটি তত পরিষ্কারভাবে পৌঁছায়নি, যার কারণে হয়তোবা তারা কিছুটা সন্দিহান রয়েছেন। অন্যদিকে সাধারণ যানবাহনের ক্ষেত্রে আমরা এখানে সেটি যেটি দেখতে পেয়েছি যে খুব প্রয়োজন না হলে কিন্তু এখন সাধারণত কেউ তেল রিফিল করছেন না তাদের ট্যাঙ্কগুলোতে। যখন তাদের খুব বেশি প্রয়োজন হয়ে যাচ্ছে যে না একেবারেই চলছে না, তাদের গন্তব্যে তারা পৌঁছাতে পারছেন না, সেই ক্ষেত্রে তারা আজকে পাম্পে আসছেন এবং তাদের যে রিফিলের ব্যাপারটি সেটি করছেন। অন্যদিকে যারা এই খবরটি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবং তারা এটি জানতে চাইছেন যেন আগামীকালকে বা তারপর থেকে তারা তেলটি সংগ্রহ করবেন, অর্থাৎ রাত 12টার পর থেকে তেলটি সংগ্রহ করবেন। এতে করে তারা যেটি হচ্ছে যে নতুন যে দামটি, সেই দামে তারা তেলটি সংগ্রহ করতে পারবেন। যদিও সিএনজি বা অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু দাম কমার সম্ভাবনা এখন আমরা দেখতে পাইনি। তো মোটামুটি তেলের এখানে যারা তেল সংগ্রহ করতে এসছেন বা জনসাধারণ আছেন তাদের কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি। এবং এক্ষেত্রে যদি আমরা তেল যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি বলতে যাই, তারা বলছেন যে সরকারি যে দামটি রয়েছে সেটি অবশ্যই তারা একটি নির্দিষ্ট পর্যায়ে মেনে চলবেন এবং তারা চাইছেন যে তেলের দামটি যেন একটা সহনীয় পর্যায়ে চলছেন, যেন সবার জন্যই এটি গ্রহণযোগ্য হয়। মহাখালী থেকে এই ছিল আমার কাছে তেলের দাম নিয়ে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কমেছে তেলের দাম, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিকেল ৩টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার প্রতিশ্রুতি দেন পরিবেশ ও বন উপদেষ্টা। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে এসে একথা বলেন তিনি। বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে, সেই সঙ্গে চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপানো চক্রকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। শনিবার বন্যা দুর্গত কুমিল্লার লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করে বিএনপি। বন্যা দুর্গতরা জানান, গেল 50 বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি এলাকার বাসিন্দারা। 20-25 বছর আগে আমরা এরকম বন্যা দেখি না। গরু মরে গেছে, ছাগল মরে গেছে, বাঁচাইতে পারি না, আজ যান বাঁচাইছি। ত্রাণ বিতরণের আগে স্থানীয় ছোট শফিপুর উচ্চ বিদ্যালয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতে চক্রান্ত করছে একটি চক্র, এজন্য দখলদার চাঁদাবাজদের ধরিয়ে দিতে আহ্বান জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করতে সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। এ সময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে সময় দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, লালমাই, কুমিল্লা।
গণঅভ্যুত্থানে কোনো বিশেষ দলের ভূমিকা নেই যারা বলেন তারা বিভাজনের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফসল বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে নয়াপল্টনে রিকশা চালক সহ সকল নিহত শিক্ষার্থী ও জনতার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারো অবদান খাটো করা যাবে না। রিকশা চালক, শ্রমিক, ছাত্র, জনতা সবার সমান অবদান যেমন আছে, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও অবদান আছে। এছাড়াও তিনি বলেন, বিগত আন্দোলনে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের সকলে জীবন দিয়েছে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সারা দেশে দলীয় কর্মীরা আত্মহুতি দিয়েছে। বিএনপি 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024 নিরবচ্ছিন্ন, কখনো কোনো বিরতি নেই। এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন, কেউ করেননি। এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয়। কেন এই কথা বলছেন? এটা তো বিভাজনের কথা। রাজনীতিবিদরা হবেন স্রেফ দেশের সেবক। কোনো রাজনৈতিক জমিদারি সহ্য করা হবে না। ধর্মের ভিত্তিতে, দলের ভিত্তিতে বিভাজন তারা চান না। ধর্ম প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত পছন্দ। এ ব্যাপারে সংখ্যাগুরু বা লঘুতে তারা বিশ্বাসী নয়। রাজধানীর সেগুন বাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজিত কবি, লেখক ও শিল্পী সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, কবি মোশাররফ হোসেন খান সহ আরো অনেকে। এই সময় বক্তারা নিজস্ব সংস্কৃতি স্বকীয়তা ধরে রাখা এবং অপসংস্কৃতি রোধে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। একই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। অপরিবর্তিত রয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা নামলেও নতুন নতুন এলাকাতে বাড়ছে পানি। জেলার 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি ত্রাণ। আর নোয়াখালীতে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বেশিরভাগ মানুষ রয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকটে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন রিপোর্ট। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জেলার 5 উপজেলায় কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় বাড়ছে পানি। বর্তমানে জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। যে পরিমাণ খাদ্য সহায়তা আসছে তা সমন্বয়ের অভাবে বিতরণ হচ্ছে শহরের আশেপাশে। দুর্গত এলাকায় রয়েছে সুপেয় পানির সংকটও। আমরা কিছুই পাইতেছি না, পানির উপরে আমরা আছি সবাই। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, দেখে যান আপনারা। আসি আমরা কিছু পাইতেছি না, আমরা 1 ফুট পানির নিচে। আমাদের ঘরবাড়ি পর্যন্ত সব বিচ্ছিন্ন হয়ে গেছে পানি। কিন্তু এই দিকে যে টানগুলো আসে, টানগুলা লইয়ে যা নোয়ারের দিকে, নোয়ারের দিন কারে কারে ভাগ করে দিয়ে ফেলে, আমরা কিছু পাইতেছি না। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে খাবার পানি সংকটের পাশাপাশি দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার সদর উপজেলায় পানি নামার গতি কম হলেও বেগমগঞ্জ উপজেলায় দ্রুত নামছে পানি। শনিবার দুপুর পর্যন্ত 12 ঘন্টায় সদর উপজেলায় পানি কমেছে 1 সেন্টিমিটার। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় কমেছে 3 সেন্টিমিটার। এদিকে শুক্রবার রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে খাবার নিশ্চিতের পাশাপাশি শিশু, নারী সহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া এখন সরকারের প্রধান কাজ। মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু, নারী সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। এদিকে ফেনীতে পানি নেমে গিয়ে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের। এতে দিশেহারা কৃষক।
আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন ও নোয়াখালী থেকে সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, আপনি নিশ্চয়ই শুনছেন, লক্ষ্মীপুরে কতটা উন্নতি হয়েছে বন্যার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলা বৈশিকপুর ইউনিয়নে। যে বৈশিকপুর ইউনিয়নে যে বন্যা হয়েছে, এই বন্যা প্রচুর পানিতে এলাকার এই যে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া তিনি এই এলাকা আজকে পরিদর্শন করেছেন এবং খাদ্য সহায়তা দিয়েছেন। আমরা তার কাছে জানতে চাবো যে তিনি এই বন্যা খাদ্য সহায়তায় কি কি কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিমধ্যেই ভারতীয় পানির আগ্রাসনে বাংলাদেশের প্রায় মেঘনা উপকূলীয় অঞ্চল, লক্ষ্মীপুর জেলা, বিশেষ করে আমার নির্বাচনী লক্ষ্মীপুর 2 ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। সকাল থেকে আপনি এলাকায় সফর করেছেন, দেখেছেন প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার পানির মধ্যেই বন্দী অবস্থায় এখানে জীবনযাপন করছে। ইতিমধ্যে গত সপ্তাহ আমি একবার এসেছি এই ইউনিয়নের পূর্ব পাশে, আমরা সেখানে বন্যার ত্রাণ সরবরাহ করা হয়েছে। আমরা এখন আবার এর আগেও আমরা সেখানে শুকনো খাদ্য এবং বিভিন্ন রকমের শুকনো খাবার সামগ্রী আমরা সেখানে সরবরাহ করেছি। আজ আমরা এখানেও সেই একই অবস্থায় বিভিন্ন খাদ্যশস্য এবং বিভিন্ন রকমের ত্রাণ সরবরাহ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুর 2 এলাকায় রায়পুর 10টা ইউনিয়ন এবং রায়পুর 1টি পৌরসভা, লক্ষ্মীপুরে 9টি ইউনিয়ন। লক্ষ্মীপুর 9টি ইউনিয়ন মধ্যে মূলত বিশেষ করে আমার এখানে প্রায় 5টি ইউনিয়নে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। রায়পুরের আপনি জানেন যে কেরোয়া, বামনি, আবার হলো আপনাদের 4 নম্বর রাখালিয়া ইউনিয়ন, সোনাপুরি ইউনিয়ন, চরপাতা ইউনিয়ন এবং আমাদের চরাবাবিলি ইউনিয়ন উত্তর অংশ, এভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় সরাসরি উনি মনিটরিং করছেন। আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে ত্রাণ সরবরাহ, আমরা খাদ্য সরবরাহ এবং আপনার শুকনো খাবার আমরা সহায়তা অব্যাহত রেখেছি এবং যে সমস্ত শিবিরে লোকজন উঠেছে তাদের আমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা করেছি। ধন্যবাদ আবুল খায়ের ভূঁইয়া। তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে তার বিএনপির পক্ষ থেকে তিনি কি কি কার্যক্রম পরিচালনা করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালী রয়েছেন আমাদের সহকর্মী সুজন। আপনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার পরিস্থিতি কি অবস্থা রয়েছে। স্বপন, আপনি বলছিলেন লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা কার্যক্রম নিয়ে। তো আমি যদি নোয়াখালীর কথা বলতে চাই, নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। বৃষ্টি না থাকায় এবং পরপর 3 দিন সূর্য ওঠায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। পানি নামছে, তবে তার গতি অত্যন্ত কম। তারপরও মানুষ একটু স্বস্তি পাচ্ছে যে আস্তে আস্তে হলো পানি নামছে, তাই তারা একটু আশায় আছেন যে আশ্রয় কেন্দ্র থেকে তারা বাড়িতে ফিরবে। তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার একটি পূর্বাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে মানুষজন আসলে এখনো অনেকটা পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা 1 হাঁটু পানির উপরে এখানে এই অবস্থা রয়েছে। তারা আরো বলছেন ঘরের ভিতরে আরো তাদের পানি বেশি রয়েছে, প্রায় কোমর সমান পানি রয়েছে, তাই তারা এখনো ঘরে উঠতে পারছেন না। তারা বাধ্য হয়ে যে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্র, যেটি নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সেই আশ্রয় কেন্দ্রে তাদের পরিবার রয়েছে। তারা পুরুষরা এসে এখানে যে ঘর পাহারা দেওয়ার জন্য এসেছেন। তো আমি এমন একজনের সাথে কথা বলবো যে আসলে আপনারা এখানে কি পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছেন এবং কি আপনারা কিসের ভিতরে বসবাস করছেন? সাহায্য সহযোগিতা বলতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন শুকনো খাবার আমাদেরকে দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে যেটা পর্যাপ্ত না। আর এটা পুরো দ্বীপটা চারদিকে নোয়াখালী খাল বিস্তৃত হওয়ার কারণে শহরের পানিগুলো কমলেও এখানের পানি অত্যন্ত ধীর গতিতে কমতেছে এবং পুরো দ্বীপে যোগাযোগের একমাত্র ব্যবস্থা এই সাঁকোটা, সেটাও পানির নিচে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া মহিলা কলেজে থাকলেও পুরুষদের খুব কষ্ট হইতেছে, যাদের গবাদি পশু আছে বা যাওয়ার মতো সে অর্থে কোনো
জায়গা নেই, কলেজেও তো এখন আর সেভাবে জায়গা নেই, তারা এলাকাতেই খুব মানবেতর জীবনযাপন করতেছে। এর মধ্যে পানি কমার সাথে সাথে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এসব কিছুর মাঝে আরেকটা নতুন আতঙ্ক হচ্ছে সাপের কামড়। আমার জানা মতে এখন পর্যন্ত একটা মেয়ে ও একটা বাচ্চাকে সাপে আক্রমণ করছে। তো এখন তারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু এটা একটা আতঙ্ক হয়ে উঠছে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে লিনিয়া তিনি বলছিলেন যে এখানে যদি শহরে একটু একটু করে পানি কমলো, কিন্তু এখানে পানি তেমন একটা কমছে না তিনি জানিয়েছেন। একই সাথে তিনি খাদ্য সহায়তা যেটি বলছেন যে তিনি রান্না করা খাবারের অভাবে রয়েছেন, কিন্তু শুকনো খাবার মোটামুটি পাচ্ছেন, কিন্তু শুকনো খাবার খেয়ে কতটা খেয়ে থেকে যাতে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, লক্ষ্মীপুর নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 21 দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার শ্রমিকরা। সকালে শ্রমিকদের একটি অংশ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এই সময় 1 ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুপুরে নারায়ণগঞ্জে, রূপগঞ্জেও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন ওষুধ কারখানার শ্রমিকরা। পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর কাজে ফিরে যায় তারা। কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার বিক্রি হচ্ছে চড়া দামে। মিল মালিকরা বলছেন, ধানের সংকট ও দাম বেশি হওয়ায় চড়া চালের দাম। বিপাকে সাধারণ ভোক্তারা। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে নতুন সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরে কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। খুচরা বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাজললতা চাল কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে যেভাবে চাল কিনছেন তারা সেভাবেই বিক্রি করছেন। এখন মিনিকেট চালটা কেজিতে 2 টাকা করে খুচরা বাজারে সেই বিক্রি হচ্ছে, যেটা 70 টাকায় বিক্রি হচ্ছে, যেটা 68 টাকায় 10-11 দিন আগেও বিক্রি হচ্ছিল। খুচরা পর্যায়ে তো তেমন কোনো লাভ আমাদের হয় না, বা আমরা অতিরিক্ত কখনো দামটা নিই না। তবে এটা মিল থেকে ধানের দাম বেশি হয় এবং বাজারে এসে চালের দাম বেশি পড়ে। আর দীর্ঘদিন ধরে চালের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। দ্রুত দাম নিয়ন্ত্রণে নতুন সরকারের কাছে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের। এখন আসলে চাউল কিনতে গেলে বাজার হয় না, বাজার করতে গেলে চাউল হয় না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক সমস্যা হয়ে যায়, যা আসলে আমরা কাউকে বোঝাতে পারি না। প্রত্যেকটা চালের দাম কেজিতে 2 টাকা, 3 টাকা, 4 টাকা বাড়ছে আর কি। তা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কিভাবে চলবে? তবে চালের দাম নিয়ে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন, ধান সংকট ও দাম বেশি হওয়ায় চড়া চালের দাম। আমাদের কাছে চাউলও, সরু ধানের চাউলও সেরকম নাই। আর যদিও যে পরিমাণে ধান পেতেছি, অনেক সরু ধানের দামও অনেক বেশি। আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায়। ধান থেকে কিন্তু চাল হয়, চাউল যদি আমাকে ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। চালের বাজারের দীর্ঘদিনের এমন অরাজকতা নিয়ন্ত্রণে মিল মালিকদের সিন্ডিকেট ভাঙতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গ্যাস সংকটের কারণে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা। এতে কারখানাটির সঙ্গে জড়িত 3 থেকে 3.5 হাজার শ্রমিক কর্মহীন হয়ে অতি কষ্টে দিন পার করছেন। স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের অতি মুনাফার লোভেই এ দশা বলছেন শ্রমিকরা। অন্যদিকে ব্যবহার না হওয়ার কারণে কারখানার মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতিদিন 1700 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1991 সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায় কারখানাটি।
দেশ টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় কয়েকজন সার কারখানা নিয়ন্ত্রণে নিয়ে শত শত কোটি টাকা লুটপাট করেছে। সংকটের কথা বলে 18 থেকে 20 হাজার টাকার সার বিদেশ থেকে আমদানি করা হতো লাখ টাকায়। নানা অজুহাতে প্রায়ই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হতো। শ্রমিকরা বলছেন, সার সংকটের কথা বলে কয়েক গুণ বেশি দামে আমদানি করত পচা সার। তাদের এমন হঠকারিতায় বেকার হয়ে পড়েছেন কারখানাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় 4000 মানুষ। এখানে 300-400 গাড়ি সবসময় পড়ে থাকে। তো আমাদের শ্রমিকরা কেউ রাজমিস্ত্রির জোগালি দেয়, কেউ হকারির কাজ করে, আমরা শ্রমিকরা ভাত পাই না। সরকারের কাছে আবেদন, এই আমাদের এই মিলটা এই তাড়াতাড়ি এই মিলটা যত তাড়াতাড়ি পারে এই মিলটা সরকারের কাছে আবেদন করি আমরা মিলটা আমাদের চালু করুক। সার উৎপাদন কোনো কিছু হইতেছে না, আমরা না খেয়ে বই হয়েছি, জায়গায় জায়গায় ড্রাইভার হেলবার নেবার আগে চলা অকুলান হয়ে গেছে। সংসার নিয়ে কি করবো, পোলাবান লেখার করতে পারে না, অশান্তির মধ্যে বেড়ে আছে। কারখানার আশেপাশে পড়ে আছে শত শত ট্রাক। অতি মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি নষ্ট হওয়ার পথে। এতে হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কাও কর্তৃপক্ষের। এইটাও আমরা কি বলতে পারি না, কারণ গ্যাসের সাপ্লাই কখন হবে, মানে অ্যাভেলেবল হবে, এটাও তো আসলে আমরা বলতে পারি না, বুঝছেন। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন বন্ধ থাকলে আপনার এই যন্ত্রপাতি যেটা আছে আমাদের মেশিনারি, ভেসেল, এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সম্ভাবনা থাকে এবং এই জিনিসগুলো আসলে ভালো রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে চালু করতে গেলে তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা আসবে। গ্যাস সংযোগ দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে কারখানাটি চালুর দাবি করেছেন জেলার সব কৃষক ও কারখানার কর্মচারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।